হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আজ আপনাদের একটি খুব সুন্দর ভালোবাসার গল্প শোনাতে চলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই গল্পটা সজীব আর সাদিয়ার। দুজনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৫ বছরের। ওদের দুজনের আলাপ একটা অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রে। সজীব ওই কেন্দ্রটির একমাত্র শিক্ষক। তখন সজীবের বয়স ২৫ বছর। ১০ বছরের সাদিয়া বাবার হাত ধরে সজীবের স্কুলের গণ্ডির মধ্যে প্রবেশ করে। সাদিয়া তখন একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। সজীবের বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। বাড়ির নিচের একটা ঘরে চলে সজীবের স্কুলটি। সাদিয়ার বাবা তাকে ভর্তি করে দিয়ে সজীবকে জিজ্ঞেস করলেন, ওকে কখন নিতে আসবেন? সজীব জানালো, আপনি ঘণ্টা দেড়েক পর চলে আসুন। সাদিয়ার বাবা তাকে সজীবের হাতে তুলে দিয়ে চলে গেলেন। সাদিয়ার জীবনে নতুন একটা পর্বের সূত্রপাত ঘটল। এই সম্পর্কটা যে কতদূর পর্যন্ত যেতে পারে সেই ধারণা হয়তো সজীব বা সাদিয়ার কারোরই জানা ছিল না। আজও তারা খুঁজে পায়নি তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আসলে কী ধরনের সম্পর্ক। তারা জানে না সমাজ এই সম্পর্কের ঠিক কী নাম দেবে। আদেও কি এটা প্রেমের সম্পর্ক, নাকি একটা গভীর মায়া, পবিত্র ভালোবাসা? চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্কের কী নাম দেওয়া যেতে পারে? ওটা না হয় আপনারাই ঠিক করবেন। আমি গল্পটা আপনাদের বলি। আমি সজীব সেনগুপ্ত। আমার স্ত্রী মৌসুমী। আমার একমাত্র মেয়ে পায়েল। সাদিয়া যখন আমার আঁকা স্কুলে ভর্তি হয় তখন পায়েলের বয়স মাত্র ২ বছর। খুব মিষ্টি মেয়ে সাদিয়া। আমরা সকলেই তাকে ভালোবাসি। আমাদের সংসারে অভাব থাকলেও আনন্দের অভাব ছিল না, যদিও সেটা আজও নেই। সাদিয়া খুব অ্যাক্টিভ ধরনের মেয়ে। যে কোনো জিনিস খুব সহজেই ধরে নিতে পারত। খুব কম সময়ের মধ্যেই সে চিত্রশিল্পের পারদর্শী হয়ে উঠল। একের পর এক পরীক্ষাতে দারুণ ফল হতে থাকত তার। প্রতিটা প্রতিযোগিতায় সেই সেরা। এতে আমার একটা লাভ হলো বটে। আমাদের স্কুলটার নাম ছড়িয়ে পড়ল বহু দূর পর্যন্ত। যোগ্য ছাত্রী হিসাবে কিছু ছাত্রছাত্রীর দায়িত্ব তুলে দেওয়া হলো ওর হাতে। সে বছর সাদিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এই বিষয়টাতে যাবার আগে ওর সম্বন্ধে দু একটা কথা না বললে আপনাদেরই বুঝতে অসুবিধে হবে। ওর একটা গুণ ছিল, সেটা হলো ও মুখ ফুটে কিছু চাইবে না, অথচ ওর চোখের ভাষা আপনাকে বুঝিয়ে দেবে ও কিছু চায়। ওকে নিয়ে ঘাটাঘাটি করে বিষয়টা আমি রপ্ত করে ফেলেছিলাম। আমার কাছে ওর আবদারটা ছিল আলাদা ধরনের। যে কোনো অসুবিধেতে ওর পাশে আমাকে থাকতে হবে। মাঝে মধ্যে ওকে হাতে করে কিছু দিলেই ও খুশি। জিনিসের মূল্য নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না ওর। ওর এই ছোট ছোট আবদারগুলো কোনো এক সময় আমার চাহিদায় রূপান্তরিত হয়েছে আমি বুঝতেও পারিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩ মাস আগে থেকে ছুটি নিল সে। এখন এত বড় প্রতিষ্ঠানটা আমাকে একাই সামলাতে হয়। ও কথা দিয়ে গেল পরীক্ষার পর ফিরে আসবে। তারপর থেকে মাঝে মধ্যে ফোনে কথা হয়। পরীক্ষা মিটল, রেজাল্ট বার হলো, কলেজে ভর্তি হলো সাদিয়া। কোনো যোগাযোগ আর সেভাবে রাখে না। ধীরে ধীরে ফোন ধরাটাও বন্ধ হয়ে গেল। মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। যে মেয়েটাকে হাতে করে গড়ে তুললাম সে কেন এমন করছে? ভাবলাম হয়তো নিজেই একটা স্কুল খুলেছে। আগে মাঝে মধ্যে ওদের বাড়িতে যাওয়া হতো, এখন সেটাও বন্ধ। ঘটে গেল মাস ৬ মধ্যেই। আমি জানতে পারলাম ও প্রেম করছে। এটা কোনো অস্বাভাবিক কিছুই নয়। যেটা অস্বাভাবিক সেটা হলো যে মেয়েটা সামান্য অসুস্থ হলে আমাকে দিনের মধ্যে কয়েকবার ফোন করত, সে তার জীবনের এত বড় একটা ঘটনার সম্মুখীন একটিবারের জন্যেও জানালো না। আমি ধীরে ধীরে মেনে নিলাম ওর পরিবার পরিজন রয়েছে, আমি তো বাইরের লোক। কিছুটা কষ্ট হয়েছিল মানতে, কারণ এতদিন ও আমার সাথে যা যা শেয়ার করেছে সেই সকল কথা হয়তো নয়, সে তার বাবা মায়ের সাথেই বলেনি কখনো। মাঝে মাঝে কষ্ট হতো বটে, কিন্তু নিজেকে সামলে নেবার চেষ্টা করতাম। মাস ৬ পর হঠাৎ তার ফোনটা রিসিভ করতেই ওপার থেকে ভেসে আসলো চেনা কণ্ঠস্বর। আমি একবার দেখা করতে চাই। সেদিন কোনো এক অজানা কারণে আমি না করতে পারলাম না। আমার সামনে এসে কান্নায় ভেঙে পড়ল সে। সব কথা শুনলাম।
তাকে কথা দিলাম আমি যতদিন পৃথিবীতে আছি তার পাশে থাকব। আবার একটা নতুন করে পথ চলা শুরু হলো। কিছুদিন ভালোই কাটল। তখন আমার শরীরটা বেশ অসুস্থ। সাদিয়া স্কুলটাকে দেখাশোনা করে, আমার সাথেও নিয়মিত দেখা করে। একটা আলাদা ধরনের সম্পর্কের মধ্য দিয়ে চলতে থাকি আমরা সবাই। ওকে ছাড়া সব কিছু যেন অসম্পূর্ণ আমার। হঠাৎ জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সেদিন কেন জানি না খুব কষ্ট হচ্ছিল আমার। যদিও এটাই স্বাভাবিক, তবু আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। খবরটা ওর বাবার কাছ থেকে পেয়েছিলাম, তাই এ বিষয়ে ওর সাথে কোনো কথা বলিনি আমি। ধীরে ধীরে শরীর আরও খারাপ হয়ে পড়ার ফলে চিকিৎসার জন্য ভেলুর যাবার সিদ্ধান্ত নিই। ওর বিয়ের যে তারিখটা ওর বাবা জানিয়েছিল, ঠিক তার 3 দিন আগে আমরা রিজার্ভেশন নিই। জানি না সেদিন কেন মনে হয়েছিল ওর বিয়েতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ তা আমি বলতে পারবো না। আসলে আমার নিজেরই জানা নেই। যেদিন আমাকে ডাক্তার দেখানো হচ্ছে সেদিন ওর বিয়ে। সারা দিন ধরে নানান রকমের রক্ত পরীক্ষা করবার পর ডাক্তার জানালেন আমাকে ওখানে 6 মাস ভর্তি থাকতে হবে। আমার মাথাতে বাঁশ ভেঙে পড়ল। আমার স্কুলের কি হবে? একবার ভাবলাম সাদিয়াকে একটা ফোন করব, ওর কাছে তো স্কুলের একটা চাবি রয়েছে, ও যদি স্কুলটাকে চালু রাখতে পারে। তারপরেই আবার মনে পড়ে গেল আজ তো ওর বিয়ে, কালও শ্বশুরবাড়ি চলে যাবে। স্ত্রীকে বললাম, একটা কাজ করো, আমি তো হাঁটাচলা করতে পারছি, তুমি বরঞ্চ কর্ধমান ফিরে যাও, ওখানে গিয়ে 6টা মাস যেভাবে হোক স্কুলটা চালাও, মেয়েটার পড়াশুনো রয়েছে। স্ত্রী প্রথমে না বললেও 2 দিন পর আমার অ্যাডমিশন হয়ে গেলে ওকে বুঝিয়ে বর্ধমানতে পাঠিয়ে দিলাম। 6 মাস দেখতে দেখতে কেটে গেল, আমি সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আর দিন 3 মধ্যে আমার ছুটি হয়ে যাবে। কিন্তু অসুবিধে একটাই, বাড়ির লোক লাগবে। একজন বাঙালি সেদিন আমাকে সাহায্য করলেন। তিনি আমার ডিসচার্জ কাগজে সই করে আমাকে মুক্ত করলেন। আমি তৎকালীন একটা টিকিট কেটে ফিরে আসলাম বর্ধমান। আজ রবিবার, আমার স্কুলটা আজ গম গম করে। আজও তার ব্যতিক্রম হলো না। আমি বাইরে থেকে দেখলাম আমার স্কুলটা গম গম করছে, কিন্তু ওদের শিক্ষককে দেখে আমি অবাক হয়ে গেলাম। আজ আমার স্কুলে একটা নয়, 2টো শিক্ষিকা। একদিকে আমার স্ত্রী, অপরদিকে সাদিয়া। আমি ধীরে ধীরে স্কুলের ভেতরে প্রবেশ করলাম। আমাকে দেখতে পেয়ে ওরা দুজনে ছুটে এলো আমার দিকে। আমি সাদিয়াকে বললাম, তুমি বিয়ে করনি? সে স্বভাবসিদ্ধ হাসি হেসে জানালো, তোমাদের ছেড়ে যেতে পারলাম না যে। তারপর আরও 7টা বছর কেটে গিয়েছে। আজ আমার মেয়ের বিয়ে। আমরা একটা বাড়ি বানিয়েছি, নাম রেখেছি শান্তিনী। এই বাড়িতে আমরা 3 জন ছাড়াও আর একজনও রয়ে গিয়েছে, সে হলো সাদিয়া। এতগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু আজও আমি খুঁজে পাইনি আমার আর সাদিয়ার সম্পর্কটা ঠিক কি নামে ডাকবো তাকে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটি সুন্দর গল্প নিয়ে।